আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। বিকেল 4টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দিয়েছিলেন তারা। পাশাপাশি দ্বিতীয় দিনের মতো সারা দেশে কর্মবিরতিও পালন করেছেন আন্দোলনকারীরা। গত 3 দিন ধরে 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারেও অবস্থান করছেন শিক্ষক কর্মচারীদের একটি অংশ। আপেল শাহরিয়ারের রিপোর্ট। শিক্ষার্থীদের পাঠদানে বিরতি দিয়ে নিজেদের দাবি আদায়ে রাজপথের আন্দোলনে নেমেছেন শিক্ষকরা। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বাড়ানোর দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। গত রোববার জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিপেটার পর শহীদ মিনারে এসে অবস্থান নেন বিক্ষোভকারীরা। আন্দোলনে যুক্ত হতে দেশের বিভিন্ন জেলা থেকে শহীদ মিনারে জড়ো হন অনেকে। আমাদের 45% দাবি ছিল, সেই দাবি আমাদের সর্বশেষ আমাদের শিক্ষা উপদেষ্টা 20% আমাদের সাথে সম্মত হয়েছেন এবং 20% প্রজ্ঞাপন দেওয়ার কথা বলেও তারা টালবাহানা করে আজকে শিক্ষক সমাজকে রাস্তায় নামিয়ে দিয়েছে। যদি আজকের মধ্যে আমাদের পরিপত্র দেওয়া না হয় তাহলে আমরা আন্দোলন থেকে যাচ্ছি না। আমরা দাবি আদায় করে আমাদের এখান থেকে আমরা ত্যাগ করব, এর আগে আমরা যাচ্ছি না। শুধু আশ্বাস নয়, প্রজ্ঞাপন নিয়েই ক্লাসে ফিরতে চান বিক্ষুব্ধরা। 2 ঘন্টার মধ্যে অবশ্যই প্রজ্ঞাপন দিতে হবে, না হলে আমরা সচিবালয় অভিমুখে পদযাত্রা করব। আজকে দেখেন, আজকে এই কর্মসূচি দাবানলের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এটা আমাদের দাবি না, এটা সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি আমাদের। সুতরাং এখন মন্ত্রণালয়ে গিয়ে আলোচনা করার কোনো বিষয় নেই, বিষয়টা সিদ্ধান্ত হয়ে গেছে, এখন সরকার ইমপ্লিমেন্ট করা দরকার। সারা দেশে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শিক্ষক কর্মচারীরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঠে খেলাধুলা করে সময় কাটাতে দেখা যায়। শিক্ষকদের অনেকে শিক্ষা প্রতিষ্ঠানে আসলেও ক্লাস নেননি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। প্রবাসীরা নিয়মিত রেমিটেন্স না পাঠালে দেশ চালানো কঠিন হয়ে যেত মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ইতালির রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশিদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। ফ্যাসিস্ট সরকার সব সম্পদ লুটে পুটে নিঃস্ব করে রেখে গেছে অভিযোগ করে প্রধান উপদেষ্টা বলেন, কঠিন সময় পার করা গেছে প্রবাসীদের রেমিটেন্সের মাধ্যমে। এর আগে রোমের মেয়রের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। অবৈধ বাংলাদেশিদের বৈধ করার প্রক্রিয়া গতিশীল করতে অনুরোধ জানান তাকে। স্থানীয় সময় সকালে ডক্টর ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAOর মহাপরিচালক ডক্টর কু দোং ইউ। বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও কৃষিজাত পণ্য, বিশেষ করে ফল রপ্তানি বাড়াতে সহায়তার আশ্বাস দেন তিনি। যে সময় আমরা যে সরকার পেলাম, যে অবস্থা পেলাম, এটা লন্ডভন্ড অবস্থা, টাকা পয়সা সব খালি, চলাফেরার কোনো বেতন দেবার উপায় নাই, মানুষের টাকা পরিশোধ করার উপায় নাই, আন্তর্জাতিক পরিশোধ করার উপায় নাই, একদম তলানিতে আমরা। তো বুঝতে পারছিলাম না যে কোথার থেকে আমরা রওনা হবো, কোথার থেকে আমরা কাজ করব। তো তখন আমাদের একটা আস্থা আসলো যে আপনাদের রেমিটেন্স, এই রেমিটেন্স না হলে এই সরকার টিকে থাকা বড় মুশকিল হতো। এই শহরের একটা মূল্যবান অংশ আপনারা যে কন্ট্রিবিউট করছেন এবং আপনাদের কঠিন পরিশ্রমের মাধ্যমে রোম শহরের যে উন্নতি হচ্ছে সেটা বারে বারে উনি উল্লেখ করেছেন এবং আপনাদের পরিশ্রম, আপনাদের মেধা, আপনাদের সৃজনশীলতা, এগুলোর খুব প্রশংসা করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক কোনো ভুল পদক্ষেপের কারণে দেশ যাতে আবারও ফ্যাসিস্টের নির্যাতনের কবলে না পড়ে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। অন্যদিকে ডাক্তার AJM জাহিদ হোসেন বলেছেন, নির্বাচন কোন পদ্ধতিতে হবে তার সিদ্ধান্ত নেবে জনগণ। ঠাকুরগাঁও ও হিলিতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের আরেকটি রিপোর্ট। ঠাকুরগাঁ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঠাকুরগাঁ সদর ও রুহিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভায় যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে মির্জা আলমগীর বলেন, আগামী নির্বাচনের উপর নির্ভর করছে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ। তিনি বলেন, দানবীয় দুঃশাসনের পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রে উত্তরণের যে সুযোগ সৃষ্টি হয়েছে তাতে ভুল করা যাবে না। এখন এই যে একটা উত্তরণের সুযোগ আমরা পেয়েছি, এই সময়টা আমাদেরকে অত্যন্ত সাবধানে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে। আমাদের মনে রাখতে হবে যে আমাদের ভুলের কারণে, রাজনৈতিক কোনো ভুল পদক্ষেপের কারণে আমরা যেন আবার সেই ফ্যাসিস্টদের নির্যাতনের কবলে না পড়ি। অর্থাৎ ফ্যাসিস্টদেরকে
আমরা আর ফেরত দেখতে চাই না। এদিকে দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির এক কর্মী সভায় ডাক্তার এজেডাম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচনের পদ্ধতি ঠিক করবে জনগণ। জনগণ যখন সরাসরি দেখে ভোট দিচ্ছে, সেইটা কি বেশি ভালো না প্রার্থী পলিটিক্যাল পার্টির নীতি নির্ধারকরা তাদের প্রার্থীগুলোকে জনগণ জানলো না, তাদেরকে তারা ঠিক করে দিল যে ঠিক আছে আমাদের এই 25 জন, আমাদের 20 জন, আমাদের 30 জন, অর্থাৎ আপনি ক্ষমতাটাকে আরো কুক্ষিগত করলেন। এছাড়া রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে রিজভী আহমেদ বলেছেন, সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবি নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 4 থেকে 5 জন উপদেষ্টা একটি বিশেষ রাজনৈতিক দলের স্বার্থে কাজ করছেন অভিযোগ করে জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এ সংক্রান্ত অডিও রেকর্ড তাদের কাছে রয়েছে। তার দাবি, তারা প্রশাসনকে দলীয়করণের মাধ্যমে জনপ্রশাসনকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন। পিআর সহ 5 দফা দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। একই দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে ইসলামী দলগুলো। নাহিদ প্রেসের রিপোর্ট। গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি স্বীকৃতি, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন, সংসদের 1 বা 2 কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং দুর্নীতি ও দমন নিপীড়নের বিচারের দাবিতে রাজধানীতে যুগপৎ আন্দোলন করেছে জামায়াতে ইসলামী সহ 7টি ইসলামী দল। গাবতলী থেকে ফার্মগেট, মৎস্য ভবন, পল্টন, গুলিস্তান হয়ে যাত্রাবাড়ি পর্যন্ত প্রায় 20 কিলোমিটার রাস্তায় মানববন্ধনে অংশ নেন জামায়াত নেতারা। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন, ফ্যাসিবাদের সহযোগী জাতীয় পার্টি সহ 14 দলের নিষিদ্ধের দাবি তোলেন নেতাকর্মীরা। মৎস্য ভবনের মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, সিভিল ও পুলিশ প্রশাসনের বিশেষ দলের লোক নিয়োগ দিয়ে সরকার নিরপেক্ষতা হারিয়েছে। কোনো একটি দলের লোককে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল এবং পুলিশ প্রশাসনে বসিয়ে যেই নীল নকশার নির্বাচন করার ষড়যন্ত্র চলছে, এতে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ দেখি না। নভেম্বরের মধ্যে জুলাই জাতীয় সনদের ব্যাপারেও গণভোটের দাবিও জানান তিনি। নিরপেক্ষ সৎ যোগ্য লোকদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন, আর যদি না হয় কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে, তাদের কণ্ঠ রেকর্ড আছে, আমরা জনগণের কাছে আপনাদেরকে এখন প্রকাশ করছি না, সুযোগ করে দিতে চাই, আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই। যদি সময়মতো সাবধান না হন তাহলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। একই দাবি জানান অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। 19 অক্টোবরের মধ্যে বিকল্প প্রতীকের প্রস্তাবনা না দিলে নির্বাচন কমিশন অন্য প্রতীক বরাদ্দ করে এনসিপিকে নিবন্ধন দেবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে এই কথা জানান তিনি। নির্বাচনে আইনশৃঙ্খলার গুরুত্ব উল্লেখ করে এ বিষয়ে প্রস্তুতির জন্য আগামী 20 অক্টোবর সেনা, নৌ ও বিমান বাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নির্বাচন কমিশন বৈঠক করবে বলেও জানান সচিব। এ পর্যন্ত 11টি দেশে প্রবাসী ভোটারদের নিবন্ধনের কার্যক্রম চলমান আছে। গণভোটের বিষয়ে নির্বাচন কমিশনের ঐক্যমত কমিশনের সুপারিশ এলে পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে জানান আখতার আহমেদ। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের সিদ্ধান্ত আগামী সপ্তাহে চূড়ান্ত করা হবে বলে উল্লেখ করেন তিনি। শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই, যে যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই, আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। শাপলা প্রতীক আইনগত অধিকার, এতে রাষ্ট্রীয় বা সাংবিধানিক কোনো বাধা নেই এবং শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে মন্তব্য করেছেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে নেত্রকোনার এক সভায় তিনি এসব কথা বলেন। শাপলা প্রতীক পেতে
এনসিপির কোনো আইনগত বাধা দেখিনি। আমরা মনে করি যে নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাদের জায়গা থেকে এই স্বেচ্ছাচারিতা আচরণটা করবে না এনসিপির সাথে। আমরা প্রত্যাশা করছি অবশ্যই আমরা শাপলা প্রতীক পাবো এবং শাপলা প্রতীক নিয়ে আগামীর যে নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের কোন বিবেচনায় ও যুক্তিতে অন্য অভিযুক্তদের থেকে পৃথক ব্যবস্থাপনায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ ব্যাপারে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে টিআইবি জানায়, আইনের দৃষ্টিতে সকলেই সমান। ন্যায় বিচারের এই মৌলিক ভিত্তিকে বিবেচনায় নিয়ে অবিলম্বে এই বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায় টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, একই অভিযোগের ক্ষেত্রে পরিচয় বা পদমর্যাদা বিবেচনায় নেয়ার কোনো সুযোগ নেই। এভাবে কাউকে বিশেষ সুযোগ সুবিধা প্রদান বা মূল্যায়ন ন্যায় বিচারের পরিপন্থী। অন্য অভিযুক্তরা যদি যথা নিয়মে বেসামরিক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন ব্যবস্থায় কারা হেফাজতে থাকতে পারে, তাহলে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের জন্য বিশেষায়িত সাব জেলের সুবিধা কেন, এমন প্রশ্ন রাখেন টিআইবি নির্বাহী প্রধান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাংশু নির্বাচনকাল নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, ভোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। ভোট কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে ব্যালট বাক্স। নির্বাচন নির্বিঘ্ন করার কথা জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। ভোটের দিন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না বহিরাগতরা। ২৭,০০০-এরও বেশি ভোটারের বেশিরভাগই শহর থেকে ক্যাম্পাসে ভোট দিতে আসবে। তাদের জন্য অতিরিক্ত বাস ও শাটল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে নির্বাচনের আশা করছে প্রার্থীরা। ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশ করতে ১৬ অক্টোবর সকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচার আজ রাত ১২টায় শেষ হচ্ছে। নির্বাচন ঘিরে ১৫ অক্টোবর রাত ১২টা থেকে ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ২০০ গজের মধ্যে সভা সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ করেছে মহানগর পুলিশ। বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেটে প্রচার চালান ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির। বেলা ১১টার দিকে সেখানে আসেন ছাত্র শিবির মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদকে দেখে সামনে এগিয়ে আসেন আবির। এসেই তারা বুকে জড়িয়ে নেন একে অপরকে। আগামী ১৬ অক্টোবর রাকসু নির্বাচনের ভোট নেওয়া হবে। হাসিনা সরকারের আমলে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হওয়া পরিবারের সদস্যরা সরকারের কাছে কোনো ক্ষতিপূরণ চায় না, শুধু চায় ন্যায় বিচার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার চলছে, তখন ট্রাইব্যুনালের বাইরে মাজার গেটে অনুষ্ঠিত মানববন্ধনে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হওয়া পরিবার ও স্বজনদের সংগঠন মায়ের ডাকের পক্ষ থেকে এই দাবি জানানো হয়। মায়ের ডাকের সংগঠক সঞ্জিদা ইসলাম তুলি এই দাবির পাশাপাশি আরও অভিযোগ করেন, শেখ হাসিনার পতনের ১ বছর পরও গুম হওয়া পরিবারের সদস্যদের বিচারের দাবিতে রাস্তায় দাঁড়াতে হচ্ছে। এটা কোনো অবস্থাতে কাম্য নয়। গুমের অভিযোগে অনেকগুলো মামলা হয়েছে। ট্রাইব্যুনাল মাত্র ২টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। যাদেরকে সুরক্ষিত রাখতে চাচ্ছেন, যাদের এগেইনস্টে অ্যালিগেশন, যাদেরকে বাঁচাতে চাচ্ছেন, যাদেরকে অবৈধভাবে বর্ডার পার হতে সাহায্য করছেন, প্রত্যেকটা মানবাধিকার লঙ্ঘনের, প্রত্যেকটা গুমের সাথে যারা যুক্ত, প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। দুর্নীতিগ্রস্ত কাউকে জাতীয় নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি বলেছেন, সৎ ও যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দিতে পারলেই দেশে দুর্নীতি দমনে বড় পরিবর্তন আসবে। সকালে দুদক কার্যালয়ে রিপোর্টার্স এগেইনস্ট কারাপশন র্যাকের সাংবাদিকদের অংশগ্রহণে এক কর্মশালায় দুদক চেয়ারম্যান বলেন, জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে সৎ মানুষদের সামনে আনা দরকার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনে দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের তথ্য পেলে দুদক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আরেক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, সাধারণ অপরাধী কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য দুদকের কাছে সবাই সমান। কোনো ধরনের নিয়ম নীতি তোয়াক্কা না করে সয়াবিন তেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। রাজধানী পূর্বাচলে এক অনুষ্ঠান শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন দাবি করেন, ভোজ্য তেলের দাম বাড়ায়নি সরকার। ক্যাব বলছে, সরকারের শক্ত পদক্ষেপ ছাড়া ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমানো সম্ভব নয়। মেজবাহ হাসানের রিপোর্ট। ঊর্ধ্বগতির বাজারে যেন ঘি ঢালল সয়াবিন তেলের দাম।
সরকারের পক্ষ থেকে দাবি করা হয় কোনো ধরনের নোটিশ ছাড়াই নিজেদের ইচ্ছামতো দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। তেলের দাম বৃদ্ধি হবে কি হবে না এটার পুরো বিশ্লেষণ বাণিজ্য মন্ত্রণালয় করে বাস্তবমুখী সিদ্ধান্ত নেবে। ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনে প্রেস রিলিজ দেওয়ার কোনো বৈধতা নেই যতক্ষণ পর্যন্ত না এটা বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত হয়। তাহলে স্যার এটি একতরফা ছিল স্যার আপনাদের সাথে? নিশ্চিতভাবে, কারণ আমি তো এটা অনুমোদন দেইনি। আমি যে জিনিসের অনুমোদন দেইনি সেই জিনিস প্রেস রিলিজ আকারে যাবে কেন? বাজারে তেলের যোগান স্বাভাবিক থাকলেও কমিশন কমিয়ে দিয়ে কোম্পানিগুলো তেল দিচ্ছে বলে অভিযোগ বিক্রেতাদের। নতুন করে তেলের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তারাও। যেই বেতন পাই বেতন অনুযায়ী বাজার সাজার করাটা খুব একটা টিপিক্যাল হয়ে যায় এবং তৈলের দাম তো অলরেডি বেড়ে গেছে এবং যেই তেল আমরা খাই এটা আসলে আমাদের জন্য এটা কমফোর্টেবল না। আসলে তেলের সর্বত কোনো ঘাটতি না, সর্ব ভালো, দাম বাড়ার কোনো যুক্তি আসে না, কোনো তেলের সর্ব ঘাটতি নেই, কিন্তু হুদায় দামটা বাড়তেছে এখন। ভোক্তাদের নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে অসাধু ব্যবসায়ীদের লাগাম টানতে আইনি পদক্ষেপের বিকল্প নেই। বাণিজ্য মন্ত্রণালয় মূলত তেল এবং চিনির দাম পিরিয়ডিক্যালি আপনার এটি দাম বৃদ্ধি বা কমানো হয়। এটি এইবার যে দাম বাড়ানোর যে সিদ্ধান্তটা এটি আসলে ভোক্তার স্বার্থ বিরোধী হয়েছে বলে আমি মনে করি। দাম সহনীয় পর্যায়ে রাখতে মনিটরিং বাড়ানোর তাগিদ ভোক্তাদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।